আজকের গল্পটা শুরু হয় রিচার্ড ক্রোক নামের একটা লোককে দেখিয়ে। তিনি আমাদেরকে জাপানের হিমিকো নামের এক রানীর গল্প বলছিলেন। হিমিকো রানীর অদ্ভুত কিছু শক্তি ছিল। তিনি তার হাতের ছোঁয়াতেই মানুষদেরকে মেরে ফেলতে পারতেন। রাত গভীর হওয়া মাত্রই তিনি তার মহলে কালো জাদুর প্র্যাকটিস করত, আর এই কালো জাদুর মাধ্যমে রানী তার পুরো সাম্রাজ্যটাকে শাসন করত। তবে রানী আবার তার নিজের প্রজাদের বা নিজের লোকেদের কখনোই কোনো ক্ষতি করেনি। রানী তার লোকদের অনেক ভালোবাসতো, তেমনি তার প্রজারাও রানীকে অনেক সম্মান করত আর ভালোবাসতো। তবে এত সম্মান আর ভালোবাসার পরেও কিছু কাছের মানুষই রানীকে ধোঁকা দেয়। একবার রানীর মন্ত্রী তাকে একটা দ্বীপে ভ্রমণে নিয়ে যায় আর ষড়যন্ত্র করে তাকে ওই দ্বীপেই পাহাড়ের মধ্যে একটা গভীর জায়গায় বন্দি করে রেখে আসে। রানী হিমিকো সেখানে বছরের পর বছর ধরেই বন্দি থাকে। আর এই রূপকথার গল্পটা অনেক আগে থেকে জাপানিদের মুখে মুখেই শোনা যায়। তবে তাদের মধ্যে অনেকের ধারণা যে এটা কোনো রূপকথা নয়, বরং একটা সত্যি ঘটনা। মানে রানী হিমিকো এখনো আছে, মানে তারা বিশ্বাস করে রানী হিমিকো এখনো ওখানে জীবিত অবস্থায় আছে। আর রানীও আশায় আছে যে কেউ হয়তোবা তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, আর যে তাকে উদ্ধার করবে সে তাকে তার এই শক্তি দিয়ে পুরস্কৃত করবে, মানে তার ওই কালা জাদুর শক্তি। আর এই পুরো গল্পটাই কিন্তু রিচার্ড আমাদের এতক্ষণ ধরেই শোনাচ্ছিল। সে আরো বলে যে আমার কাছে একটা ম্যাপ রয়েছে, যেটার সাহায্যে আমি হিমিকো রানীকে যেখানে বন্দি করে রাখা হয়েছে ওই জায়গায় যেতে পারবো, আর রানীকে উদ্ধার করে সে পুরো পৃথিবীকেই তাক লাগিয়ে দিতে পারবে। তবে এই অ্যাডভেঞ্চার করার জন্য তাকে তার পরিবার ছেড়ে অনেকটা দূরে চলে যেতে হবে। রিচার্ডের একটা ছোট্ট মেয়েও আছে, তার নাম লারা। এই হিমিকো রানীকে উদ্ধার করার জন্য তাকে লারাকে ছেড়েও অনেকটা দূর চলে যেতে হবে। আর এরপরে আমরা অনেক বছর পরের ঘটনা দেখতে পাই। ছোট্ট লারা এখন অনেক বড় হয়ে গিয়েছে। রিচার্ডও এখন তার মেয়ের কাছে নেই। লারা পেশায় একজন ভালো বক্সার, তবে ইদানিং তার বক্সিং প্র্যাকটিস খুব একটা ভালো চলছিল না, কারণ সে তার ট্রেনারকে বিগত কয়েক মাসের বেতন দিতে পারেনি। তার ট্রেনার তাকে বলেছে, যদি তুমি সব টাকা পরিশোধ করতে না পারো তাহলে তোমাকে আমি ট্রেনিং সেন্টার থেকে বের করে দেব। বক্সিং তো লারার প্যাশন, তাই সে টাকা পরিশোধ করার জন্য সাইকেল চালিয়ে কুরিয়ারে কাজ করা শুরু করে। তবে সামান্য এই কয় টাকায় ঠিকঠাক মতো সে বাড়ি ভাড়া পর্যন্ত পরিশোধ করতে পারতো না, আর বক্সিং এর ফিস তো দূরেরই কথা। তাই এইবার সে একটা প্ল্যান তৈরি করে। সে যে ইনস্টিটিউটে বক্সিং শিখতো সেখানে বাকি বক্সারদের সঙ্গে সে একটা বাজি লড়বে। এটা ছিল একটা সাইকেল রেসিং খেলা। এই খেলায় যে জিততে পারবে সে অনেক টাকা পাবে। খেলা শুরু করলে দেখা যায় যে লারা সবার থেকে বেশ আগিয়ে ছিল, কিন্তু রাস্তা দিয়ে চলার সময় যখনই সে কোনো লোকের স্যুটটাই পরা অবস্থায় দেখে তখনই তার বাবার কথা মনে পড়ে যায়। আর আজকেও ঠিক তেমনটাই ঘটে। একটা লোককে দেখে লারা তার বাবার কথা মনে পড়ে যায়, আর সে অন্যমনস্ক হয়ে একটা পুলিশের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এরপর লারাকে থানায় নিয়ে আসা হয়, আর তাকে জামিনের জন্য থানায় আসে অ্যানোমিলা নামের একটা মহিলা। তিনি লারার বাবা রিচার্ডের বিজনেস পার্টনার ছিলেন। তিনি এসে লারাকে বলে যে তোমার বাবা আর ফিরে আসবে না। তার এই অভিযানে যাওয়ার 15টা বছর পার হয়ে গিয়েছে। সবাই মনে করে যে তিনি মারা গিয়েছেন, তাই লারারও এখন উচিত তার বাবার সমস্ত ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছুই বুঝে নেওয়া। যদি সে এখন এটা না করে তাহলে সামনে এই সবকিছু নিলামে উঠে যাবে, তখন আর লারার কিছুই করার থাকবে না। আসলে লারা এখনো বিশ্বাস করে যে তার বাবা বেঁচে আছে, কিন্তু ছোটবেলায় লারাকে এইভাবে ফেলে রেখে যাওয়ার জন্য লারার তার বাবার প্রতি অনেক অভিমান জমে আছে। এই জন্যই সে ইচ্ছা করে তার বাবার সমস্ত সম্পত্তি থেকে নিজেকে দূরে রাখে আর এরকম মানবতার জীবনযাপন করে। কিছুদিন পরে লারা তার বাবার অফিসে আসে, আর অ্যানামিলো তাকে এবার অনেক বোঝানোর পর লারা রাজি হয় ওই দলিলে সাইন করতে। তবে এই সময় সেখানে একটা উকিল লারাকে একটা পাজেল দেয়, আর এটাও বলে যে তার বাবা নাকি এটা তার জন্য রেখে গিয়েছে। রিচার্ড বলেছিল যে যদি সে মারা যায় তাহলে যেন অবশ্যই এই পাজেলটা তার মেয়েকে দেওয়া হয়। লারা অনেক মেধাবী একটা মেয়ে ছিল, তাই মুহূর্তের মধ্যে সেই পাজেলটা সলভ করে ফেলে। আর ওটা সলভ করার পরে সে ওখানে একটা চাবি দেখতে পায়। সেখানে একটা চিরকুটও ছিল, যেটা লেখা ছিল যে এই চাবিটি আমার সর্বশেষ ঠিকানার চাবি। আর হাতের লেখা ছিল রিচার্ডের, মানে এই চিরকুটটা রিচার্ডই লিখে গিয়েছে। লারা তখন চিন্তা করে যে এটার মানে তার বাবা কি বোঝাতে চেয়েছে, তার বাবা সর্বশেষ ঠিকানা কি হতে পারে। আর এইগুলোই ভাবতে ভাবতে হঠাৎ করে তার মাথায় এসে যায়, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাকে কবর দেওয়া হয়, আর না হলে পুড়িয়ে ফেলা হয়। লারা তখন বুঝতে পারে যে তাহলে তার বাবা কোন ঠিকানার কথা বলছে। আর তখনই সে কোনো কাগজে সাইন না করে দ্রুত চলে যায় তাদের পুরনো জমিদার বাড়িতে। এটা শুধু বাড়িই ছিল না, ভিতরে ছিল এক বিশাল সমাধির ব্যবস্থা। এই সমাধিতে মানে কবরস্থানে লারার সকল আদি পুরুষদের কবর রয়েছে। আর রিচার্ড নিজের জন্য একটা কবর বানিয়ে রেখে গিয়েছিল। ওই কবরটাতে রিচার্ডের নামও খোদাই করে লেখা আছে। লারা যখন তার বাবার নামের প্রথম অক্ষর স্পর্শ করে তখন সেখানে একটা কি হোল বেরিয়ে আসে, অর্থাৎ এখানে একটা চাবি ঢোকাতে হবে। লারা তখন ওই
পাজেল থেকে পাওয়া চাবিটা এখানে ঢুকিয়ে দেয়। তখন পাশ থেকে একটা দরজা খুলে যায়, আর এই দরজার ভিতরে গিয়ে লারা দেখতে পায় যে সেখানে রয়েছে বিশাল একটা সিক্রেট রুম। আর ওই রুমের মধ্যে লারার বাবার সংরক্ষণ করা সব প্রাচীন জিনিসপত্রও রয়েছে। ওইসব জিনিস দেখতে দেখতে লারা সেই রুমে একটা ক্যামেরাও খুঁজে পায়। ওই ক্যামেরাতে রিচার্ডের রেকর্ড করা একটা ভিডিও বার্তাও ছিল। ওই ভিডিওতে রিচার্ড বলছিল যে, লারা, তুমি যদি আমার এই ভিডিও দেখে থাকো, তার মানে এতদিনে আমি মারা গিয়েছি। তাহলে এখন তোমাকে আমার কিছু কথা বলতে হবে। তোমার মা মারা যাবার পর আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম। তোমার মার এরকম ভাবে মারা যাওয়াটা আমি কোনোভাবে মেনে নিতে পারিনি। তাই আমি চাচ্ছিলাম যে কোনো একটা বিশেষ ক্ষমতার আশ্রয় নিয়ে হলেও আমি তোমার মার সঙ্গে একবার শেষবার দেখা করব। এইসব ভাবতে ভাবতে আমি গবেষণা করা শুরু করি পৃথিবীর বুকে লুকিয়ে থাকা অদ্ভুত সব জাদু শক্তি নিয়ে। আর এগুলো করার সময় আমি জানতে পারি হিমিকো রানীর ঘটনা। এই রানীর কাছে অশরীরী কিছু শক্তি আছে, যেটা আর কারো মধ্যেই ছিল না। আমি চাচ্ছিলাম এই রানীকে মুক্ত করে দিতে, আর তার ফলস্বরূপ পুরস্কার হিসেবে তোমার মাকে আর একবার দেখতে। হয়তো এই সবকিছু তোমার কাছে রূপকথার গল্প বলে মনে হতে পারে, তবে আমি একবার শেষ চেষ্টা করে দেখতে চাই। আর এই জন্যই আমি হিমিকো রানীর সন্ধানে বেরিয়ে পড়ি। লারা, তোমাকে এখন একটা কাজ করতে হবে। আমি আমার এই সিক্রেট রুমে যেগুলো লুকিয়ে রেখেছি, এই সবকিছু তুমি জ্বালিয়ে দেবে, কারণ এইগুলো এখন এখানে রাখা খুবই বিপজ্জনক। কিন্তু লারা এই কাজটা করতে চায় না, কারণ সে মনে করে যে তার বাবা এখনো জীবিত আছে। তাই সে আগে তার বাবাকে খুঁজে বের করবে, আর তারপর সে এগুলোকে পুড়িয়ে ফেলবে। এরপর লারা ওই রুমে তার বাবার গবেষণার অনেক জিনিসপত্র খুঁজে পেয়েছিল, আর এইগুলোকেই ফলো করলেও হিমিকো রানীর সন্ধানে যাওয়া পসিবল। লারা মনে করে যে সে ওখানে গেলে তার বাবার সাক্ষাৎও পেয়ে যাবে, তাই সেও এখন ওই হিমিকো রানীর সন্ধানে বের হবার প্রস্তুতি নেয়। কিন্তু ওখানে যাওয়ার জন্য তার বেশ কিছু টাকার দরকার, তাই সে তার ওই প্রিয় লকেটটাকে একটা দোকানে বন্ধক রেখে আসে। এই লকেটটা ছোটবেলায় তার বাবাই তাকে গিফট করেছিল। এরপর লারা জাপানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর কিছু সময় পর সে জাপানে পৌঁছেও যায়। এখন জাপান থেকে তাকে এমাতাই নামের একটা দ্বীপে যেতে হবে। ওই দ্বীপের একটা পাহাড়ের মধ্যে বন্দি করে রাখা হয়েছে রানী হিমিকোকে। তবে এই দ্বীপে মাত্র একটা জাহাজে যাত্রী নিয়ে যায়, যেটার ছবি লারা তার বাবার ওই রুমের মধ্যে পেয়েছিল। ওই ছবিটা ব্যবহার করে সে জাহাজটাকে খুঁজে বের করে। এই জাহাজের মালিক নাকি অনেক আগেই মারা গিয়েছে, আর এখন এই জাহাজটিকে জ্বালায় তার ছেলে। লারা মনে করে যে ওই জাহাজের মালিক হয়তো তার বাবার সঙ্গে হিমিকো রানীর সন্ধানে গিয়েছিল। ওই মালিকের ছেলের নাম নুরান। লারা তখন নুরানকে বলে তাকে ওই দ্বীপে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নুরান তো ওই দ্বীপে যেতেই চায় না। সে বলে যে তুমি যে দ্বীপে যাওয়ার কথা বলছো, ওটা একদম মাঝ সমুদ্রের মধ্যে, আর ওখানে একবার যে যায় সে কিন্তু আর ফিরে আসে না। তখন লারা তাকে অনেক টাকার লোভ দেখায়, আর একটা সময় পর যে নুরান ওখানে যেতে রাজি হয়ে যায়। এরপরে তারা দুইজন ওই দ্বীপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাত্রাপথে তারা তার বাবার টেপ রেকর্ডার গুলো শুনছিল, আর এরপর বিভিন্ন ডকুমেন্টস চেক করে ওখান থেকে জানতে পারে যে ট্রিনিটি নামের আর একটা গ্রুপ রয়েছে, যারা চায় হিমিকো রানীকে খুঁজে বের করতে। তাই তারা আইডিয়া করছে যে ট্রিনিটি গ্রুপটাও এমাতাই দ্বীপে থাকতে পারে। এই গ্রুপটা কিন্তু শুধুমাত্র রানীকে খুঁজে বের করবে না, তার কাছ থেকে শক্তি নিয়ে ওটাকে অনেক খারাপ কাজে ব্যবহার করতে পারে। আর এরপর তারা অনেকটা দূর পর্যন্ত পৌঁছে যায়, আর সেখানেই সন্ধ্যা নেমে আসে। তবে রাত হলেই শুরু হয়ে যায় তুফান। তখন নুরান তাকে বলে যে আমরা বোধহয় ডেভিল সি এর মাঝামাঝি চলে এসেছি, এই জন্য এরকম ঝড় উঠেছে। তাহলে আর কিছু সময়ের মধ্যে আমরা ওই দ্বীপে পৌঁছে যাব। কিন্তু ঝড়টা এতটাই প্রবল ছিল যে তাদের জাহাজ একদম বেসামাল অবস্থায় পড়ে যায়। চারিদিকেই পানি ঢুকে গিয়েছিল, আর একটা সময় পর গিয়ে জাহাজটা একটা বিশাল পাথরের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। জাহাজ প্রায় ভেঙে গিয়েছে, তাই জাহাজে থাকলে নিশ্চিত মৃত্যু। এইবার আর কোনো কিছু চিন্তা না করে লারা আর নুরান মাঝ সমুদ্রে লাফিয়ে পড়ে। কোনোভাবে সাঁতার কেটে তারা জীবিত থাকার চেষ্টা করে। একটা সময় পর গিয়ে দেখা যায় লারা নিজেকে একটা দ্বীপের মধ্যে আবিষ্কার করে। লারা সবকিছুই বুঝে ওঠার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে লারাকে আঘাত করে। লারা তো সেন্সলেস হয়ে যায়, আর এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় যে তার সামনে একটা লোক বসে আছে। এই লোকটার নাম ম্যাথিয়াস। সে ট্রিনিটি গ্রুপের একজন সদস্য, অর্থাৎ এই দ্বীপে অনেক আগে থেকে ট্রিনিটি গ্রুপটা রানী হিমিকোর সন্ধান চালাচ্ছে। এখানে যে লোকগুলো কাজ করছে, ম্যাথিয়াস হলো তাদের লিডার। আর একটা সময় পর ম্যাথিয়াস লারাকে তার বাবা সে ডায়েরিটা দেখায়, যেটা সে লারার ব্যাগেই পেয়েছিল। ম্যাথিয়াস বলে যে তোমার বাবা রানীকে নিয়ে অনেক গবেষণা করেছিল, তিনি অনেক মেধাবীও ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো 7 বছর আগে আমি তাকে মারতে বাধ্য হয়েছিলাম, কারণ তোমার বাবা আমাকে তার গবেষণায় কিছুই দিতে রাজি হচ্ছিল না। এই কারণে রেগে গিয়ে আমি তাকে মেরে ফেলেছি। তবে এতদিন পর আজকে আমি তোমার বাবা সে ডায়েরিটা পেয়ে গিয়েছি, এই জন্য অবশ্য তোমাকে ধন্যবাদ। কি ভয় পাচ্ছ আমার এই কথা শুনে? ভয় পেও না, তবে আমি তোমাকে মারবো না। তুমি আমার বন্ধু হিসেবে এখানে থাকবে আর আমাকে সাহায্য করবে। এইগুলো শুনে তো লারা এরপর ওই তাঁবু থেকে বের হয়ে যায়, আর দেখতে পায় যে এখানে অনেক অনেক লোক রয়েছে। তবে এই লোকেরা কিন্তু সবাই
সময় ওই ট্রিনিটি গ্রুপের কাছে বন্দী। এই লোকগুলোকে দিয়ে তারা সেখানে জোর করে দিনের পর দিন একের পর এক পাহাড় খোদাই করে চলেছে। আর এটা দেখেই বোঝা যাচ্ছিল যে এই গ্রুপটাই হেমিকো রানীকে খোঁজার জন্য পুরো মরিয়া হয়ে উঠেছে। এরপরে দেখা যায় যে নুরানো ওই গ্রুপের কাছেই আটক। তার মানে এখন তারা দুইজনই বন্দী। ম্যাথিয়াস এরপর তার সব লোকেদেরকে একটা নতুন জায়গায় নিয়ে আসে, আর এই জায়গার সন্ধান সে লারার বাবার ডায়েরি থেকেই পেয়েছিল। এখানে এমন কিছু আকৃতির পাহাড় রয়েছে যেগুলো ওই ডায়েরিতে আঁকা ছিল। ম্যাথিয়াস এই পাহাড়গুলো দেখে তো অনেক খুশি হয়ে যায়, কারণ ডায়েরিতে আঁকা পাহাড়গুলো যখন পাওয়া গিয়েছে তাহলে নিশ্চয়ই খুব দ্রুত হেমিকো রানীর সন্ধানও পাওয়া যাবে। লারা তখন ভাবে যে ম্যাথিয়াস অনেক স্বার্থপর একটা লোক, যেহেতু পাহাড় পাওয়া গিয়েছে তাই এখন সে তাদেরকে মেরে ফেলতে পারে। এটা সে নুরানকেও জানায়, আর নুরান তখন তার পাশে থাকা গার্ডগুলোর উপর আক্রমণ করে দেয় আর সঙ্গে লারাকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। আর লারাও সুযোগ বুঝে ওখান থেকে পালাতে শুরু করে। তবে কিছু গার্ডরা তখন লারার পিছু নিয়েছিল, আর একটা সময় দৌড়াতে দৌড়াতে লারা একটা বিশাল খাদের সামনে এসে পড়ে। লারা তখন অনেকটা সাহস নিয়ে ওটা পার করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সে পা পিছলে খাদে পড়ে যায়। ওই খাদের পানি আবার একটা ঝর্ণার সঙ্গে মিলিত হয়ে নিচে চলে গিয়েছে। লারা তো ওই পানির স্রোতে প্রায় নিচেই চলে যাচ্ছিল, কিন্তু তখন সে দেখতে পারে যে ওখানে একটা ক্র্যাশ করা প্লেন রয়েছে। তারা তখন ওটা ধরে কোনো মতে এইবারের মধ্যে বেঁচে যায়। অন্যদিকে দেখা যায় নুরানো পালাচ্ছে, কিন্তু সে ধরা পড়ে যায়। আর এদিকে লারা তো কোনো মতে প্লেন ধরে কিনারা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু একটা সময় পর ওই প্লেনের ডানাটাও ভেঙে যায়, আর এইবার সে নিচে পড়ে যেতে থাকে। তবে প্লেনের মধ্যে তখন সে একটা প্যারাশুট পেয়ে যায়, আর ওটাকে দিয়ে সে নিজেকে কোনো মতে রক্ষা করে নেয়। এরপর দেখা যায় যে অনেকটা পথ পেরিয়ে লারা ওই দ্বীপের একদম কিনারায় এসে পড়েছে, কিন্তু এই দ্বীপ থেকে ফিরে যাবার তার কাছে কোনো উপায় ছিল না। তাই তখন সে এই দ্বীপেই থেকে যাওয়ার পরিকল্পনা করে। আর এরপর রাত হয়ে যাবার পর সে একটু ঘুমিয়ে পড়ে। তার মনে হচ্ছিল যে কেউ তার পাশেই আছে, আর সত্যি সত্যি দেখা যায় যে ওখানে ম্যাথিউসের একটা লোক চলে আসে, আর তখন সে লারার উপর আক্রমণ করে দেয়। লারা যেহেতু বক্সিং পারতো তাই সেই লোকটার সঙ্গে বেশ ভালোই ফাইট করে, আর একটা সময় পর তো সেই লোকটাকে ওখানেই মেরে ফেলে। তখন লারা খেয়াল করে যে ওখানে আরো কেউ একজন আছে যে তাকে ফলো করছিল। লারা তখন ওই লোকটার পিছু নেয়, আর পিছু নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে এগোতে থাকে। আর এরপর সে একটা গুহার মধ্যে এসে পৌঁছায়, যেখানে গিয়ে দেখতে পায় যে এই লোকটা আর কেউ নয়, তার বাবা মানে রিচার্ড এখনো বেঁচে আছে। সে এই দ্বীপে এতদিন লুকিয়ে লুকিয়ে বসবাস করত। তাহলে ম্যাথিউস যা বলেছিল সবটাই মিথ্যা ছিল। এরপর লারা তাকে বলে যে বাবা আমি তোমার মেয়ে লারা। কিন্তু রিচার্ডের এটা কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। সে মনে করছিল যে সে কোনো স্বপ্নে দেখছে, কারণ এত বছর পর তার মেয়ে এখানে কিভাবে আসতে পারে। এই জন্য লারা তখন রিচার্ডকে এমন সব কথা বলে যে যেটা শুধুমাত্র সে আর তার বাবা ছাড়া কেউ জানতো না। এই সব শুনে রিচার্ডও বুঝতে পারে যে লারা সত্যি কথা বলছে, আর সেই হলো তার মেয়ে। এত বছর পর বাবা আর মেয়ে একে অপরকে খুঁজে পেয়ে তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা লারা তার বাবাকে বলে যে তোমার ওই ডায়েরিটা এখন ম্যাথিয়াসের কাছে। এটা শুনে তো রিচার্ড অনেক রেগে যায়, আর বলে যে তোমাকে না আমি আগেই বলেছিলাম সবকিছু পুড়িয়ে ফেলতে, কিন্তু তুমি আমার কথা শুনোনি, এই জন্যই এমনটা হলো। এখন ওই ডায়েরিটা নিয়ে একবার যদি ম্যাথিয়াস রানীর কাছে চলে যায় তাহলেই কিন্তু বিপদ। লারা এরপর বলে যে ম্যাথিউসের কাছে একটা স্যাটেলাইট ফোনও রয়েছে, এটার মাধ্যমে কিন্তু যোগাযোগ করে বাইরে থেকে সাহায্য আনা পসিবল। তবে রিচার্ড তখন বলে যে এটা করা যাবে না, কারণ ম্যাথিয়াসের লোক সংখ্যা অনেক বেশি, ওদের কাছে গেলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু লারা তারপরও যাবে, সে ম্যাথিয়াসের সঙ্গে লড়াই করতে চায়, আর এছাড়া যে আর কোনো উপায় নেই। এটা বলে সে ওখান থেকে বেরিয়ে পড়ে। কিছু সময় পর লারা ম্যাথিয়াস এসে আস্তানায় চলে আসে, আর একটা লোককে তীর মেরে সেখানে মেরে ফেলে। আর এটা নিয়ে তখন সেখানে প্রচুর হট্টগোল তৈরি হয়ে যায়, আর এই সুযোগে নুরান সহ সেখানে থাকা বাকি বন্দীগুলো ওখান থেকে পালিয়ে যায়। আর এরপর তারা সবাই মিলে লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে রিচার্ডকে দেখা যায় সেই হেমিকো রানীর বন্দি জায়গাটায় চলে এসেছে। এই পাহাড়েই বন্দি করে রাখা হয়েছিল রানী হেমিকোকে। রিচার্ডের প্ল্যান হচ্ছে সে আগে গিয়ে রানীকে উদ্ধার করবে, তাহলে আর ম্যাথিয়াসরাও সুযোগটা পাবে না। তবে এই পাহাড়ের প্রবেশমুখী ছিল বিশাল একটা পাজেল, এটা মেলানোর পরে সে ভেতরে ঢুকতে পারবে। তবে ঠিক তখনই দেখা যায় যে ম্যাথিয়াসও এখানে চলে এসেছে, আর সে এসে রিচার্ডকে গান পয়েন্টে নিয়ে নেয়, তাকে পাজেলটা সলভ করার জন্য বলে। কিন্তু রিচার্ড তো ওটা কোনো মতেই করবে না। তখন আবার ওখানে লারাও চলে আসে, আর এবার লারা এখানে আসার পর তার বাবার বিপদটা যেন আরো বাড়িয়ে দিল, কারণ রিচার্ডকে ভয় দেখিয়ে তো কাজ হচ্ছিল না। তাই এইবার ম্যাথিউস লারাকে ব্যবহার করে। ম্যাথিউস লারাকে তার বাবাকে মেরে ফেলানোর ভয় দেখায়, আর লারাকে দিয়ে এই পাজেলটা সলভ করতে বলে। লারা এবার বাধ্য হয়ে পাজেলটা মেলানোর চেষ্টা করে। লারা তো খুব মেধাবী একটা মেয়ে ছিল, সে আগে এরকম পাজেল মিলিয়েছে, তাই অল্প কিছু সময়ের মধ্যে সেই পাজেলটা মিলিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মুখটাও খুলে যায়,
আর দেখা যায় যে ভেতরে পুরো গুহার মতো একটা পরিবেশ। সবাই সেখানে প্রবেশ করে সামনের দিকে এগোতে থাকে। তবে প্রথমেই সেখানে ম্যাথিয়াসের একটা লোকের মৃত্যু হয়। সবাই তখন বুঝতে পারে যে এই গুহার পদে পদে বিপদ রয়েছে। এখানে বিভিন্ন রকম মৃত্যুফাত পাতা আছে, যাতে করে পৃথিবীর কেউ এখানে এসে টিকতে না পারে। কিছু সময় চলার পর তারা সেখানে একটা খাদও খুঁজে পায়। এই খাদের মধ্যে ছিল অনেক মানুষের কঙ্কাল। সম্ভবত তারা হিমিকো রানীর সন্ধানে এখানে এসেছিল আর এইভাবেই মারা গিয়েছে। ওই খাদের উপর আবার একটা ব্রিজও আছে। এরপর লারা খুব সতর্কতার সঙ্গে ওই খাদটা পার করে, কারণ এখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। আর লারার দেখা দেখি তখন আস্তে আস্তে বাকি সবাই ওই খাদটা পার করে ফেলে। এরপর তারা সবাই একটা দরজার মুখোমুখি হয়, আর দরজার উপরে লেখা ছিল যে এই রানী দিনকে রাত করতে পারে, তবে অন্য কারো জীবন বাঁচাতে হলে তাকে আগে নিজেকে মরতে হবে। রিচার্ড এই লাইনগুলো পড়ে আরো সামনের দিকে এগিয়ে যায়। তবে যাওয়ার সময় তাদের একজন সঙ্গীর পা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। এরপর তারা যে জায়গায় গিয়ে পৌঁছায়, ওখান থেকে চারপাশ থেকে 4টা দরজায় বেরিয়ে আসতে দেখা যায়। তারা সবাই ওই 4টা দরজার আড়ালেই আটকে পড়ে। ঠিক তখনই আবার নিচের মেঝেটাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছিল। লারা সহ সবাই সেখানে পড়ে যাচ্ছিল, আর এখান থেকে পড়লেও কিন্তু নিশ্চিত মৃত্যু। তাই যে করে হোক লারাদের সব মেঝে ভেঙে পড়ার আগে এখান থেকে বের হতে হবে। এরপর তারা সবাই সামনে একটা দরজা দেখতে পায়, আর সেখানে একটা কি হলো ছিল। এখানে একটা চাবিও বসাতে হবে, কিন্তু তাদের কাছে এরকম কোনো চাবিই নেই। তাই তারা সেখানে আশেপাশে চাবিটাকে খুঁজতে শুরু করে। একটা সময় পর তারা বিভিন্ন রঙের কিছু চাবি পায়, কিন্তু এগুলো কোনোটাকে দিয়ে সামনের ওই দরজাটা খোলা যাচ্ছিল না। আর এই গুহার মধ্যে সবকিছু আসলে একটা পাজেল। এই দরজাটাও তাহলে কোন একটা পাজেলেরই অংশ হবে। তাই শুধু চাবি দিয়ে নয়, বুদ্ধিও খাটাতে হবে এই দরজাটা খোলার জন্য। তারা তখন দরজার উপরে লেখার কথাটা বারবার পড়ছিল, মৃত্যুর এই রানী দিনকে রাত করতে পারে, তবে অন্যের জীবন বাঁচাতে হলে তাকে আগে নিজেকে মরতে হবে। এই লাইনটাই সে বারবার পড়ছিল। আর এইবার সে ক্লুটাও পেয়ে যায় যে সবুজ রঙের চাবিটা দিয়ে দরজাটা খুলবে, কারণ সবুজ রং হলো প্রাণের আধার। কিন্তু এখানে তো সবুজ রঙের কোনো চাবি নেই। তখন সে বুদ্ধি করে হলুদ রঙের উপর নীল রঙের চাবিটা একসঙ্গে বসিয়ে দেয়, আর এটা বসানো মাত্রই দরজাটা খুলতে শুরু করে। তারা দ্রুত সামনের দিকে এগিয়ে যায়। তবে কিছুটা দূর এগিয়ে আসার পর তারা একটা বিশাল বাড়ি দেখতে পায়। হয়তো বাড়ির মধ্যেই রয়েছে হিমিকো রানী। আসলে এটা কোনো সাধারণ বাড়ি ছিল না, এটা ছিল সমাধি বাড়ি, কারণ এর ভেতরে রয়েছে হাজার হাজার মানুষের দেহাবশেষ। এই সব কবরগুলো ছিল রানী হিমিকোর প্রজাদের। তবে এখানে কিন্তু শুধুমাত্র রানীর হিমিকোর মৃতদেহ থাকার কথা ছিল, তবে বাকি লাশগুলো কোত্থেকে আসলো? আর সব থেকে অবাক করার বিষয় হলো এখানে প্রত্যেকের লাশগুলোকে খুব নিয়ম করে আর অনেক যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে। এসব ঘটনা দেখে সবার মনের মধ্যে অনেক খটকা লাগতে শুরু করে। তাই তারা আরো ভেতরের দিকে যেতে শুরু করে। ভেতরে আসার পরে তারা তাদের সেই কাঙ্ক্ষিত হিমিকো রানীর কফিনটা খুঁজে পায়। হিমিকো রানী আসলে অনেক আগেই মারা গিয়েছে, আর তার এই লাশটাকে এখন মমি বানিয়ে সংরক্ষণ করা হয়েছে। লারাও তখন ভাবে যে রানীকে তাহলে এখানে বন্দি করে রাখা হয়নি, মানে মানুষের মুখে এতদিন যে কথাগুলো ঘুরে বেরিয়েছে ওগুলো কিছুই সত্যি ছিল না। কারণ রানী বন্দি থাকলে এখানে তার লাশটাকে এত সুন্দর করে মমি বানিয়ে রাখা হতো না। আবার যদি শুধুমাত্র তাকেই বন্দি করে রাখা হয়, তাহলে তার এত শূন্যদের লাশগুলো এখানে কি করছে? তারা সেখানে সমাধির দেয়ালগুলোর দিকে তাকায়, আর এখানে হিমিকো রানীর জীবনের অনেক গল্প ধারাবাহিকভাবেই লেখা ছিল। এগুলো দেখে তাকে একজন ভালো রানী বলেই মনে হচ্ছে। সে তার রাজ্যের জনগণের জন্য অনেক ভালো কাজ করেছে। তবে এই ছবিগুলোর মধ্যে এমন কিছুই নেই যেটা দেখে মনে হবে যে হিমিকো রানীর অনেক অশরীরী শক্তি ছিল। তিনি আসলে অন্য সব রানীদের মধ্যে একজন স্বাভাবিক রানী ছিল। তবে এখানে একটা প্রশ্ন আছে, তাহলে তিনি এই গভীর পাহাড়ে কি করছে? আর এরপরে ম্যাথিয়াসের লোকজনরা কফিন থেকে হিমিকো রানীর মমিটাকে বের করে, আর দেখা যায় যে রানীর মমিটা স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের শরীর বিকৃত হতে শুরু করেছে। আর সঙ্গে সঙ্গে সবাই তো মুহূর্তের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যায়। লারাও তখন বুঝতে পারে যে রানীর শরীরে একটা ভাইরাস রয়েছে যা মানুষকে জম্বিতে পরিণত করে ফেলে। আর এবার সবাই বুঝতে পারে যে আসল ঘটনাটা কি। হিমিকো রানীর কোনো জাদুশক্তি ছিল না, তবে তার শরীরে একটা বিষাক্ত ভাইরাস ছিল। এটা হলো জম্বি ভাইরাস। কারণ রানীর শরীর স্পর্শ করার সঙ্গে সঙ্গে অন্য মানুষরা জম্বিতে পরিণত হয়ে যেত। তাই এই রানী নিজে ইচ্ছা করে একটা পরিকল্পনা করে। তিনি তার এই ভয়ঙ্কর রোগটা থেকে তার সাম্রাজ্যকে বাঁচাতে চেয়েছিল। তাই ইচ্ছা করে সে এবং তার যত প্রজারা আছে, মানে যারা এই ভাইরাসে আক্রান্ত ছিল, সবাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করে। আর নিজেদের লাশগুলোকে ইচ্ছা করে এমন একটা পাহাড়ের গভীরে রেখেছে যে যাতে করে এই ভাইরাসটা অন্য কারোর শরীরে ছড়াতে না পারে। আর এটাই ছিল হিমিকো রানীর আসল রহস্য। রানীকে কেউ এখানে ধোকা দেয়নি বা এখানে বন্দি করেও রাখেনি। রানী নিজের ইচ্ছা মতোই সবকিছু করিয়েছে।
এদিকে দেখা যায় যে ম্যাথিউসের সব লোকেরা তো জম্বিতে পরিণত হয়ে গিয়েছে আর তারা নিজেরা নিজেদের উপর আক্রমণ করছে। এটা দেখে ম্যাথিউস তখন সঙ্গে সঙ্গে তাদের উপর গুলি চালায়। আর এরপর দেখা যায় যে ম্যাথিউস অনেক সাবধানে রানীর একটা আঙ্গুল কেটে নিয়ে তার কাছেই রেখে দিচ্ছে। সে বলে যে এটা ট্রিনিটি গ্রুপের কাছে দিতে হবে। ট্রিনিটি গ্রুপ নাকি এটা নেওয়ার জন্য এতদিন ধরে রানীকে খুঁজে বেড়াচ্ছিল। মানে এইখান থেকে বোঝা যাচ্ছে যে এই গ্রুপটা রানীর আসল রহস্য অনেক আগে থেকেই জানতো। আর রিচার্ডও তখন ভালো করে বুঝতে পারে যে ট্রিনিটি গ্রুপের আসল উদ্দেশ্য কি। ওই গ্রুপটা আসলে চাচ্ছিল যে এই রোগের প্রতিষেধক টিকা আগে বানাবে আর তারপর ইচ্ছা করে এই রোগটাকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবে, যাতে করে পুরো পৃথিবীর মানুষ এই রোগটার টিকা নেওয়ার জন্য তাদের কোম্পানির কাছেই আসে আর তাদের ব্যবসাটা একদম রমরমা হয়ে যায়। তাই রিচার্ড এবার ম্যাথিয়াসকে থামানোর চেষ্টা করে। রিচার্ড ম্যাথিয়াসের পিছু নেয় আর লারাও চেষ্টা করে যে ম্যাথিয়াসের লোকগুলোকে থামানোর। ম্যাথিয়াসের গুলিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। রিচার্ড তখন ওই সময়টা তাকে আটকেই ফেলবে, কিন্তু ঠিক ওই সময় ম্যাথিয়াস একটা জম্বি গার্ড এসে রিচার্ডকে আক্রমণ করে দেয়। অনেক চেষ্টা করে রিচার্ড তাকে মারতে সক্ষম হয়, কিন্তু এটা করতে গিয়ে ওই জম্বিটা তাকে ছুঁয়ে ফেলে। অর্থাৎ রিচার্ডও এখন সেই সেম রোগী আক্রান্ত। এদিকে লারা তো ম্যাথিয়াসের ওই লোকগুলোর সঙ্গে লড়াই করছিল। পাহাড়ের এই সমাধি স্থলে তো বিভিন্ন পদে পদে রয়েছে বিভিন্ন গোলক ধাঁধা আর বিপদ। ঠিক এরকমই একটা পাজল পার হতে গিয়ে লারা কোনো মতে বেঁচে যায়, কিন্তু ম্যাথিয়াসের লোকেরা সেখানেই কাটা পড়ে। আর এরপর লারা তার বাবার কাছে ফিরে আসে। লারাকে দেখা মাত্র তার বাবা বলে যে প্লিজ তুমি আমাকে ছোবে না, আমি এই ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছি। এই পর্যন্তই ছিল আমার জীবন, কিছুক্ষণের মধ্যে হয়তো বা আমি মারা যাব। তবে আমি মারা যাওয়ার আগে এই পুরো বিল্ডিংটাকে বোমা মেরে উড়িয়ে দিয়ে যাব, যাতে করে রানের লাশটাকে কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে। তাহলেই আমার কাজ শেষ হবে। তবে লারা, তোমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি। ম্যাথিউস এখান থেকে পালিয়ে গিয়েছে আর তার কাছে কিন্তু রানের ওই আঙুলটার টুকরো রয়েছে। তাই যে করেই হোক ম্যাথিয়াসকে তোমার আটকাতে হবে। ওকে গিয়ে থামাও প্লিজ, আর না হলে কিন্তু ও পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। কিন্তু লারা তো কোনোভাবে তার বাবাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু এখানে আর কিছুই করার নেই। এদিকে ম্যাথিয়াস তো ব্রিজের উপর উঠে গিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। লারা তখন দৌড়ে সেখানে চলে আসে আর সেও ওই ব্রিজের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর লারা আর ম্যাথিউসের মধ্যে সেখানে মারপিট শুরু হয়ে যায়। লারা অনেক চেষ্টা করছিল, কিন্তু ম্যাথিউসের শক্তির সঙ্গে সে কোনোভাবেই পেরে উঠছিল না। তাই সে এবার বুদ্ধি করে ব্রিজটাকেই ভেঙে ফেলে। তার মানে এখান থেকে কেউ আর বের হতে পারবে না। তারা দুজনে এখানে আটকে গিয়েছে। ম্যাথিয়াস তো পুরোপুরি হতবাক হয়ে যায় আর রাগ হয়ে তো সে লারাকেই মারতে যায়। এদিকে রিচার্ড চারিদিকে বোমা লাগিয়ে দিয়েছে আর সেগুলো ফাটার সঙ্গে সঙ্গে ওখানে বড় একটা বিস্ফোরণ ঘটে যায়। এতে ম্যাথিউস ওর নিচে পড়ে যায় আর সুযোগ বুঝে লারা তখন ম্যাথিউসের মুখে রানে সে আঙুলটা ঢুকিয়ে দেয় আর ম্যাথিউসের সঙ্গে সঙ্গে জম্বিতে পরিণত হতে শুরু করে। আর সবশেষে লারা তাকে লাথি মেরে ওই খাদের মধ্যেই ফেলে দেয়। ওই বিস্ফোরণে তো সমাধি সহ পুরো পাহাড়টাই ধ্বংস হয়ে পড়েছে। তাই যে করে হোক লারাকে এখন এখান থেকে বের হতে হবে। লারা এবার সাহস করে খাদের এপার থেকে ওপারে বিশাল এক লাফ দেয় আর অনেক চেষ্টার পর সে কোনো মতে উপরে উঠে আসে। এরপর সে সামনের দিকে দৌড়াতে শুরু করে। একটু সামনেই রয়েছে পাহাড়ের মুখ, অর্থাৎ যেই দিক থেকে সে এই পাহাড়ে প্রবেশ করেছিল। অন্যদিকে এই পাহাড়ের কাছেই ছিল নুরানরা। তারা দেখতে পায় যে দূরে একটা পাহাড় ধ্বংস হয়ে পড়েছে। তাই তারা দ্রুত সেখানে এসে পাহাড়ের মুখ দিয়ে একটা রশি ফেলে দেয়। লারা তখন নিচেই ছিল। সে ওই দড়িটা দেখা মাত্রই লাফ দিয়ে সেটা ধরে ফেলে আর উপরে উঠতে শুরু করে। আর অবশেষে লারাকে উদ্ধার করা সম্ভব হয়। রিচার্ড এখন আর বেঁচে নেই, কিন্তু রানীর সমাধিটাকেও পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। তাই পৃথিবী এখন ওই ভয়ঙ্কর ভাইরাস থেকে নিরাপদ। লারাদের এখন এই দ্বীপ থেকে বের হতে হবে। কিন্তু ঠিক ওই সময় দেখা যায় যে ট্রিনিটি গ্রুপের লোকেরা সেখানে হেলিকপ্টার নিয়ে চলে এসেছে। তারা আসলে এখানে ম্যাথিউসকে নিয়ে যেতে এসেছিল। লারা তখন সেখানে বুদ্ধি করে এই লোকগুলোকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাদেরকে হুমকি দেয় যে যদি তোমরা আমাদের এই দ্বীপ থেকে বের করে না নিয়ে যাও তাহলে তোমাদের সবার জীবন এখানেই শেষ। আর এরপর ওই গ্রুপের লোকেরা লারাদের সবাইকে দ্বীপ থেকে বের করে নিয়ে আসে। আর এর মধ্য দিয়ে শেষ হয় বিশাল এক রহস্যের সমাধান, মানে রানী হিমিকো রহস্যের সমাধান। আর আমাদের গল্পটাও এখানে শেষ হয়ে যায়।